আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক একথা নিঃসন্দেহে বলা যায় যে আমাদের ভালো থাকা অনেকখানি নির্ভর করে আমাদের ভালো স্বাস্থ্যের উপর। ভালো স্বাস্থ্য নির্ভর করছে আমরা কি খাই, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসের উপর। আর খাদ্যাভ্যাসের অনেকখানি নির্ধারিত হয় আমাদের যেই চারপাশে যে খাদ্যগুলো উৎপাদিত হচ্ছে তার সহজ প্রাপ্যতার উপর। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তন এবং নানা কারণে পৃথিবীতে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা তৈরি হয়েছে এবং সেই উদ্বিগ্নতার বিপরীতে অনেক নতুন নতুন গবেষণা শুরু হয়েছে যাতে আমরা ভবিষ্যৎ পৃথিবীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আমরা আজকের আলোচনায় এই তিনটি বিষয় তুলে ধরব। আমাদের আজকের আলোচ্য বিষয় স্বাস্থ্য, খাদ্যাভ্যাস এবং খাদ্য নিরাপত্তা। এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে ডক্টর এস.এম. আব্দুল আওয়াল সোহাগকে। তিনি অধ্যাপক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়। ডক্টর আব্দুল আওয়াল সোহাগ, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। আমরা প্রথমে আপনার পরিচয়টা আরেকটু জেনে নেই। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আপনার একটি বর্ণাঢ্য গবেষণা ক্যারিয়ার ছিল এবং যুক্তরাষ্ট্রে আপনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের একটি বড় প্রজেক্ট আপনি লিড হিসেবে কাজ করেছেন। আমরা সেই গল্প শুনবো, কিন্তু একই সাথে আপনার শুরুর দিকের পড়াশোনা, স্কুল কোথায় ছিল, কলেজ কোথায়, সেটুক সহ একটু শুনে। আমি বেসিক্যালি জন্মগ্রহণ করেছি রাজশাহীতে, গ্রামে। আমাদের অন্য ৮-১০টা ছেলেমেয়েরা যেমন গ্রাম থেকে উঠে আসে, আমিও গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ। আমি যখন স্কুলে যাই, আমার আম্মা সরকারি চাকরি করতো, তা আমাদের স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। হ্যাঁ, আমাদেরকে সেই সময় বৃষ্টি হলে বন্যা কাদা মাখা রোড দিয়ে আমাদের হেঁটে যেয়ে স্কুলে যেতে হতো, প্রাইমারি স্কুলে যেতে হতো। পরে আমি কলেজে ছিল আমার রাজশাহী কলেজ, দেন আমি রাজশাহী কলেজ থেকে আমি মুভ করি হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। ওখানে আমি জয়েন করি 2005-এর জানুয়ারিতে। পরবর্তীতে আমি হায়ার এডুকেশনের জন্য আমি ভিএলআইআর স্কলারশিপ নিয়ে মলিকুলার বায়োলজিতে মাস্টার্স করার জন্য বেলজিয়ামে চলে যাই। ওখানে ভিউবি এবং ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেন থেকে মাস্টার্স করি এবং আমার মাস্টার্সের থিসিস ছিল নিউরোবায়োলজিতে। হ্যাঁ, ইনসেক্ট অ্যান্ড নিউরোবায়োলজির উপর আমি সেখানে মাস্টার্সের থিসিস করি এবং পরে আমি কেমব্রিজ এবং অক্সফোর্ড দুই জায়গাতেই পিএইচডির জন্য স্কলারশিপ পাই এবং সার্কেডিয়ান ক্লকের উপরে আমি কেমব্রিজে আমি পিএইচডি শেষ করি। এবং আমার ইচ্ছা ছিল তখন থেকেই যে আমি কেমব্রিজে যেহেতু পিএইচডি করেছি, আমার ইচ্ছা ছিল আমি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পোস্টডক করব। দ্যাটস ওয়াই আমি বাংলাদেশে ব্যাক করি ওই সময় না পেয়ে। আচ্ছা। এবং পরবর্তীতে ইউসি বার্কলিতে আমি পোস্টডক শুরু করি ফুলব্রাইট ফেলোশিপের আন্ডারে। আচ্ছা। এবং পরবর্তীতে আমি ইউসি বার্কলি থেকে গ্র্যান্ট পাই এবং 2 বছর শেষে আমি দেশে এসে আমি আবার 2 বছর পরে আবার ইউএসএতে চলে যাই, মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনের একটা ফুড সিকিউরিটি উইংয়ের একটা বড় প্রজেক্টে, এটা এলিল মাইনিং প্রজেক্ট। সেখানে আমি 2 বছর রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজ করেছি এবং এটা মূলত ফুড সিকিউরিটির উপর ছিল। আচ্ছা, আমরা যেটা বলছিলাম খাদ্য নিরাপত্তার যে জায়গাটা, সেটা আমরা আলাপ করবো এই প্রসঙ্গে। যেটা শুরুতে বলেছি, খুব বর্ণাঢ্য গবেষণা জীবন আপনার এবং খুবই শীর্ষ জায়গাগুলো আপনি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন। বিশেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা যদি আমরা আনি, যেখানে আমরা জানি যে আমরা আধুনিক জীববিজ্ঞানের যা আলোচনা করি তার মূল জায়গাটা ডিএনএ এবং ডিএনএ আবিষ্কারের ঘোষণাটা ওখানে হয়েছিল। আমি ওই সূত্র ধরে আপনার কাছে একটু জিজ্ঞেস করব যে সেই ডিএনএর গঠন আবিষ্কারের সেই ঘোষণা থেকে শুরু করে এখন গবেষণাটা যেখানে এসছে, আধুনিক জীববিজ্ঞানের গবেষণা, তার সাথে আমাদের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এগুলো কিভাবে যুক্ত হয়ে গেছে? আসলে আপনি জানেন আমরা দুজনই বায়োটেকনোলজির স্টুডেন্ট ছিলাম, তাই না? ডিএনএ আবিষ্কার করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক, ঠিক আছে? কেমব্রিজ থেকে এটা ফার্স্ট ডিসকভারিটা হয়। তো কেমব্রিজে একটা বিখ্যাত পাব আছে সেন্টারে, সিটি সেন্টারে, এটা দ্য ইগল পাব নামে পরিচিত। আচ্ছা। তো নর্মালি টপ ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় যে টপ ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের পাব বা রেস্টুরেন্ট থাকে যেখানে স্টুডেন্টরা স্টাডি করে। হ্যাঁ, লাইব্রেরির পাশাপাশি এ ধরনের পাব বা রেস্টুরেন্টে গিয়ে তারা আড্ডা দেয় এবং আড্ডা দেওয়ার টপিকটা হচ্ছে হোয়াট হি ডিড ডিউরিং দ্য হোল ডেজ। ঠিক আছে, দ্যাটস দ্য বিউটি অফ দ্য টপ ইউনিভার্সিটি। সারাদিনে কী ধরনের রিসার্চ করেছে, কোথায় প্রবলেম ছিল বা কী পেলো। তো ডিএনএ আবিষ্কারের সেই গল্পটা ছিল এরকম যে ওয়াটসন ক্রিক সেদিন ডিএনএর স্ট্রাকচারটা তার রিভিল করার পরে তার থিঙ্ক করে পাবে সে কফি খেতে খেতে যে উই মাইট ডিসকভার দ্য সিক্রেট অফ লাইফ।
অ্যান্ড দিস ইজ ডিএনএ, রাইট? এবং পরবর্তীতে দেখেন ডিএনএ আবিষ্কার করার পরে তারপরে হিউম্যান জিনোম প্রজেক্ট হলো, তাই না? ওইটা শেষ হওয়ার পরে বর্তমানে যে প্রজেক্টটা চলছে সেটা হচ্ছে আর্থ বায়োজিনোম প্রজেক্ট। এটা যত ইউক্যারিওটিক অ্যানিমেলস আছে, অর্গানিজমসগুলো আছে, সেই অর্গানিজমগুলোর ডিএনএগুলোকে এক্সপ্লোর করা, সিকোয়েন্সটাকে এক্সপ্লোর করা। বাট হোয়াই? টু আন্ডারস্ট্যান্ড দি কমপ্লেক্স ট্রেটগুলোকে জানাটা জরুরি কেন? আমি যদি প্ল্যান্টের কথা চিন্তা করি এবং হেলথের কথা চিন্তা করি, বা মানুষের শারীরিক যে গঠন তার কথা চিন্তা করি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা ট্রেট আছে। আপনার একটা ট্রেট আছে, আমার একটা ট্রেট আছে। এই ট্রেটগুলো কিন্তু পার্টিকুলার জিন দ্বারা কন্ট্রোলড হয়, রাইট? সো আপনার ট্রেটটাকে আমি যখন জানতে পারবো, তখন কিন্তু আপনাকে নিয়ে অ্যানালাইসিস করা আমার জন্য ইজি হবে। কী ধরনের অ্যানালাইসিস? আপনি মনে করেন কোনো একটা ট্রিটমেন্টে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি একটা অসুস্থ হয়ে গেছেন। ইফ আই হ্যাভ এ ক্লিয়ার পিকচার অফ দি জিনোম, দেন ইউ ক্যান ইজিলি ট্রিট। এটাকে আমরা প্রিসিশন মেডিসিন বলি, ঠিক আছে? আমরা প্রিসিশন মেডিসিনের দিকে যেতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের যে প্রবলেমটা হয়, সাধারণত খাদ্যাভ্যাসের উপর যে প্রবলেমগুলো হয়, আমরা সাধারণত রাইস প্রোন নেশন, তাই না? আমাদের অনেক বেশি ভাত আমরা খাই, অনেক বেশি ভাত খাই, তাই না? তো রাইসের একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে, রাইসে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি, এবং রাইস ইনটেক করার কারণে দেখেন আমাদের ডায়াবেটিসের পেশেন্ট অনেক বেশি হয়ে গেছে। আসলে কি রাইস ইনটেক করলে কি ডায়াবেটিস হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে আপনার জেনেটিক মেকআপ কেমন, তার উপর। ইন অ্যাডিশন রাইসের যে কী ধরনের কম্পোজিশন আছে, সেই কম্পোজিশন বডিটা কী পরিমাণ অ্যাবজর্ব করবে, মেটাবলিক প্রসেসটা কী পরিমাণ অ্যাবজর্ব করবে, তার উপর ডিপেন্ড করে। সো রাইস, এখন ডাক্তাররা বলতেছে আপনারা রাইস না খেয়ে হুইট খান বা রুটি খান, ব্রেড খান। কেন বলছে? কারণ হচ্ছে রাইসে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি কম্পেয়ার টু হুইট। এবং আরেকটা জিনিস আছে যে রাইসের ক্ষেত্রে আপনার একটা ইন্ডেক্সিংয়ের কথা আমরা বলি, সেই ইন্ডেক্সিংটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স বলা হয়, তাই না? গ্লাইসেমিক ইন্ডেক্সটা রাইসে হাই। সো ইন্ডেক্সের মূল কনসেপ্ট হচ্ছে আপনার ব্লাডে গ্লুকোজের পরিমাণ কি মানে কতটুকু, এটা 0 থেকে 100 পর্যন্ত আপনার মেজার করা হয়। এবং খুব সহজ ভাষায় কত কম সময়ে আপনি খাবার পরে ব্লাডে গ্লুকোজ আসতেছে তার উপর ডিপেন্ড করে। সো আপনি যখন রাইস খাচ্ছেন, খুব কম সময়ে আপনার ব্লাডে গ্লুকোজ চলে আসতেছে। কিন্তু আপনি যখন হুইট খাচ্ছেন, ইট টেক্স টাইম ব্লাডে আসার জন্য, কারণ এটা ডাইজেশন করতে বডি একটু সময় নেয় এবং আস্তে আস্তে স্লোলি রিলিজ হয়, তাই না? যখন স্লোলি রিলিজ হচ্ছে, তখন কিন্তু বডি সময় পাচ্ছে, অ্যাডজাস্ট করার জন্য সময় পাচ্ছে, চাপটা কম পড়ছে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড this type of complex trait to treat this type of disease, right? So food এবং health, not only food, health, lots of things are here. This is the complex phenomenon. বর্তমান যুগে সায়েন্স কিন্তু শুধুমাত্র হেলথ ড্রিভেন না, শুধু মেডিকেল সায়েন্স না, এখানে প্ল্যান্ট সায়েন্স যুক্ত হয়েছে, এখানে কম্পিটিশনাল বায়োলজি যুক্ত হয়েছে, ডিফারেন্ট কাইন্ডস অফ সায়েন্স কিন্তু এখন কম্বাইন্ডলি কাজ করছে। জি, এখানে কিন্তু যেমন ওয়ান হেলথ বলে একটা কনসেপ্টই চলে এসছে, যে এটা খুব চমৎকারভাবে আপনার এই কথার সাথে মিলে গেছে, যে স্বাস্থ্য শুধু মানব স্বাস্থ্য শুধু মানুষের উপরে নির্ভরশীল না, ইভেন আমাদের চারপাশে যেসব প্রাণী আছে, যেসব অণুজীব আছে, সব কিছু পুরো ইকোসিস্টেমের উপর নির্ভর করে। সুতরাং আমাদের স্বাস্থ্য শুধু আমরা ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে এটা ঠিক না, আমাদের চারপাশ সহ আমাদেরকে চিন্তা করতে হবে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট ইউ রেজ, রাইট? এটাকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, রাইট? আমাদের ইকোসিস্টেমটাকে আমরা যদি ব্যালেন্স ওয়েতে মেনটেন করতে পারি, দেন আমরা আপনাকে আমাদের যে এসডিজি যে থার্ড গোল, রাইট, আমাদের হেলথটাকে সুরক্ষা করা, সেটাকে আমরা ফুলফিল করতে পারবো। আদারওয়াইজ আমরা শুধু ইফ ইউ ফোকাস অনলি হেলথ, ইফ ইউ ফোকাস অনলি ট্রিটমেন্ট, রাইট, তাহলে কিন্তু হবে না। আমাদের সব কিছু নিয়েই চিন্তা করতে হবে। আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন, ঢাকা শহরে যে পরিমাণ এয়ার পলিউশন, রাইট, এটা কিসের উপর ইম্প্যাক্ট ফেলছে? আপনার হিউম্যান হেলথের উপরে ইম্প্যাক্ট ফেলছে। সো দিস ইজ দ্য ইকোসিস্টেম, তাই না? শহরের কার্বন মনোক্সাইডের পরিমাণ এত বেশি, বা আদার্স যে আপনার কেমিক্যালস আছে, হ্যাজার্ডাস কেমিক্যালস আছে এয়ারে এত বেশি হয়ে গেছে, এটা আপনার হেলথে, সেটাই। সো দিস ইজ দ্য ইকোসিস্টেম, রাইট? সো এই যে পলিউশন, এই পলিউশনটা কিন্তু ডিপেন্ড করতেছে লট অফ থিংসের উপর। সো আমাদের এই থিংসগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, দেন কিন্তু আমরা হেলথকে প্রোটেক্ট করতে পারবো, হিউম্যান হেলথকে প্রোটেক্ট করতে পারবো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে শুরুর যে গল্পটা বলছিলেন, যে
ডিএনএর গঠন আবিষ্কারের সেই ঘোষণা থেকে 1953 সালের যে গল্পটা, তারপর থেকে আরও অনেকগুলো মাইল ফলক পার হয়ে এখন খুব বিস্তৃত পরিসরে গবেষণার জগতে আমরা প্রবেশ করেছি। এবং সেখানে অনেক আধুনিক অনেক টুলস এবং অনেক প্রযুক্তি এর সাথে যুক্ত হয়েছে। সেই সম্বন্ধে একটুখানি যদি আমরা শুনি যে এই যে আমরা খাদ্যাভ্যাস অথবা খাদ্য নিরাপত্তা যাই নিশ্চিত করার চেষ্টা করছি না কেন, সেখানে আধুনিক ধারাটা আসলে কেমন, কি রকমের পরিবর্তন এই গবেষণার জগতে যুক্ত হয়েছে? আমি লাস্ট যে প্রজেক্টে আমি ছিলাম, ওইটা মূলত ফুড সিকিউরিটি প্রজেক্ট ছিল। হ্যাঁ, ওইটা মূলত গেটস ফাউন্ডেশনের ফোকাস ছিল আফ্রিকান টেরিটরিতে। হ্যাঁ, সো আফ্রিকান পিপুলদের ওই টেরিটরিতে একটা প্রবলেম হচ্ছে স্কারসিটি অফ ওয়াটার। হ্যাঁ, ওয়াটারের আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্কারসিটি, স্বল্পতা। এটা কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে অলরেডি আমরা বলছি এটা যে ভূনিম্নস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে, এটা আমরা সবাই স্বীকার করছি। আমরা যে রাইস প্রোন নেশন, আমরা রাইস কাল্টিভেট করতে কিন্তু প্রচুর পরিমাণে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লাগে, যেটা আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ করি। আফ্রিকাতে কিন্তু ওয়াটার স্কারসিটি হিউজ। হ্যাঁ, পিপল আর সাফারিং আ লট। সো তাদের এইমটা হচ্ছে, স্পেশালি গেটস ফাউন্ডেশনের এইমটা হচ্ছে এই ধরনের ড্রাউট প্রন যে এরিয়াগুলো আছে সেই এরিয়াতে স্পেশাল টাইপ অফ ক্রপসের ইমপ্রুভমেন্ট করা। এবং বিল গেটস কিছু প্রায়োরিটাইজ ক্রপসের লিস্ট করেছে। তার মধ্যে আছে মিলেট, সরগম, যেটা বাংলাদেশের জোয়ার নামে পরিচিত ছিল একটা সময়, এখন ইনডেঞ্জার্ড হয়ে গেছে এই ক্রপসটা, এখন অত শোনা যায় না। আমাদের এই জেনারেশন হয়তো বা শুনেই নাই জোয়ারের কথা। হ্যাঁ, পালস উই নো পালস, রাইট? আমাদের পালস আছে এখানে। সো এই ধরনের ক্রপসের উপর তারা ইম্পর্টেন্স দিচ্ছে। এবং ইম্পর্টেন্স দিচ্ছে কিসের কারণে? বিকজ দিস ক্রপস আর ভেরি মাচ রিলেটেড টু দ্য হিউম্যান হেলথ। থিঙ্ক অ্যাবাউট পালস, রাইট? পালস কিন্তু প্রোটিন রিচ একটা ক্রপস। আমাদের যে ডাল জাতীয় যে শস্যগুলো আছে, প্রোটিন রিচ একটা ক্রপস। সো আপনি যদি প্রচুর পরিমাণ ডাল খান, অবভিয়াসলি আপনার বডিতে প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে। সো প্রোটিন ইজ ওয়ান অফ দ্য কোর কম্পোনেন্ট অফ ইউর বডি, রাইট? এবং এই ধরনের খাদ্যশস্যে মূলত ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস বেশি থাকে। ফোলেট বা ফলিক অ্যাসিড বেশি থাকে। ইউ নো দ্যাট দ্য ফলিক অ্যাসিড আর ফোলেট আর রেসপন্সিবল টু রিনিউ এ নিউ সেল। হ্যাঁ, সো নতুন নতুন সেল তৈরি করতে এই ধরনের শরীরের ক্ষয়পূরণ যেটাকে আমরা যেটা বলি সেই জিনিসগুলো আসে। এই ধরনের প্ল্যান্টে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে, রাইট? সো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? আপনার যে সেল ড্যামেজ হচ্ছে ডিফারেন্ট কারণে, যে আমি এনভায়রনমেন্টের কথা বললাম, এনভায়রনমেন্টাল একটা ইফেক্ট আপনার বডিতে আসলে সেল ড্যামেজ হচ্ছে। কিন্তু আপনি যেই ফুডগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি আছে, আপনি যদি সেই ফুডগুলো ইনটেক করেন, তাহলে কিন্তু এই সেল ড্যামেজটাকে প্রোটেক্ট করবেন। সো সি হাউ দ্য ইকোসিস্টেম ইজ ওয়ার্কিং, এনভায়রনমেন্ট, ক্রপস, দেন হেলথ, রাইট? ট্রায়াঙ্গেল আপনি চিন্তা করেন। সো অ্যাট প্রেজেন্ট আপনার ওয়ার্ল্ডে যেই জিনিসগুলোকে ফোকাস করা হচ্ছে মেনলি কম্পিটিশনাল বায়োলজিকে প্রচুর পরিমাণে ফোকাস করা হচ্ছে। আমি যে প্রজেক্টটাতে ছিলাম, আমাদের সরগমে অ্যাবাউট 2000 এক্সেশন ছিল। এক্সেশন মানে ডিফারেন্ট ভ্যারাইটি ছিল, রাইট? এবং সেই ভ্যারাইটির অ্যাবাউট 300-350 আমাদের হোল জিনোম সিকোয়েন্স করা আছে, ঠিক আছে? অ্যাবাউট 1600-এর পার্শিয়াল জিনোম সিকোয়েন্স করা আছে। আপনি সিকোয়েন্সিংয়ের একটা ইভলিউশন আছে। ইভলিউশনটা কেমন? স্যাঙ্গার সিকোয়েন্সিং করা হয়েছে ফার্স্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং, দ্যাটস কামিং ফ্রম অলসো ফ্রম কেমব্রিজ, রাইট? দেন করা হয়েছে পার্শিয়াল সিকোয়েন্সিং, এরপরে করা হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং। সো যখন আমি হোল জিনোম সিকোয়েন্স করি, তখন আমরা এটাকে রেফারেন্স জিনোম হিসাবে আমরা ইউজ করি, এবং এটাকে আমরা প্যান জিনোম বলি। এখনকার আমরা যারা কম্পিটিশনাল বায়োলজিতে টুকটাক রিসার্চ করেছি বাইরে, সো এই প্যান জিনোমটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু আইডেন্টিফাই মিউটেশন। কারণ হচ্ছে যে মনে করেন একটা প্ল্যান্ট কোনো একটা সার্টেন রিজিয়নে আপনার অ্যাডাপ্টেশন হয়েছে দীর্ঘ সময় ধরে, এবং তার জন্য কিন্তু একটা মিউটেশন হয়েছে, এবং সেই মিউটেশনের কারণে সে কিন্তু একটা পার্টিকুলার ট্রেইট গেইন করছে, রাইট? সো আমাদের যেটা এইম ছিল যে ড্রাউট টলারেন্স হাই ইল্ডিং সরগম ভ্যারাইটি তৈরি করা। থিঙ্ক অ্যাবাউট ড্রাউট টলারেন্স হাই ইল্ডিং। সো ওই জোনটা যে সরগমগুলো হচ্ছে সেগুলো কিছু কিছু ভ্যারাইটি আছে যেটা ড্রাউট টলারেন্স কিন্তু লো ইল্ডিং। আবার অন্য একটা জোনে আছে যেটা হচ্ছে হাই ইল্ডিং বাট নট ড্রাউট টলারেন্স, সেন্সিটিভ, ড্রাউট সেন্সিটিভ। তার মানে আমরা এই ধরনের সিলেক্ট করেছি ভ্যারাইটিগুলো, এই ধরনের প্যান জিনোম
রিসোর্স অ্যানালাইজ করে, কম্পিটিশনাল বায়োলজিক্যাল অ্যাপ্রোচ অ্যানালাইসিস করে, করার পরে সেখান থেকে আমরা ক্রসিং করিয়েছি, ক্রসিং করে হাইব্রিড ভ্যারাইটি তৈরি করেছি। ঠিক আছে, ফর হোয়াট? টু ইনশিওর দি ফুড সিকিউরিটি ফর দি আফ্রিকান টেরিটরিজ। সেটাই। ওই ওখানকার যেই গল্পটা বলছিলেন যে এই যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য সম্বলিত যেসব প্রকরণ বা ভ্যারাইটি আছে, আপনি যেমন সরগম নিয়ে বলছেন, একই কথা আমরা ধানের ক্ষেত্রে বলতে পারি, গমের ক্ষেত্রে বলতে পারি। এখন সেখানে আমরা বলছি যে পুরো জেনোম সিকোয়েন্স, যেটা বাংলাদেশে অনেক সময় এটাকে জীবন রহস্য বলা হয় পত্রপত্রিকায়, কিন্তু আমরা এটাকে জিনোম তথ্য বলি, যে আমাদের যে কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যেসব ডিএনএর যে তথ্য, সেটা এটা নিয়ে তাহলে একটা বিরাট রকমের গবেষণার দ্বার উন্মোচিত হয়েছে। এবং সেই বিষয়টা আমাদের মূল প্রবলেমটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেহেতু দীর্ঘদিন বাইরে গবেষণা করেছি, আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে ওয়ার্ল্ডের টপ ইনস্টিটিউটগুলোতে রিসার্চ করা, গবেষণা করার। আমি যেটা দেখেছি যে আমাদের যে প্রবলেমটা, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিসোর্স আছে। ঠিক আছে, যেমন প্রচুর পরিমাণে ক্রপস ভ্যারাইটি আছে, প্রচুর পরিমাণে লাইভ স্টকস আছে, ফিশ আছে, কিন্তু আমাদের প্রপার ইন্ডেক্সিং করা নাই বেসড অন জিনোম সিকোয়েন্সিং। যেটা আমরা এই প্রসঙ্গটা আসবো একটু পরের দিকে, কারণ এই জায়গায় আমাদের দেশকে, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, উন্নত বাংলাদেশের কথা বলি, সেখানে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আসছি। দর্শক সুরক্ষায় প্রতিদিন আমরা কথা বলছি খাদ্যাভ্যাস এবং খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটু বিরতির পর। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। কথা হচ্ছে স্বাস্থ্য, খাদ্যাভ্যাস এবং খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে। আমাদের সাথে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুল আউয়াল সোহাগ। ডক্টর আব্দুল আউয়াল সোহাগ, আমরা কথা বলছিলাম যে পৃথিবী গবেষণার জায়গায় বহু এগিয়ে গেছে, এবং আপনি যেমন জেনোম সিকোয়েন্সিং এবং জেনোমিক্সের যে ব্যবহার এখনকার সময়, সেটা মানব স্বাস্থ্য থেকে শুরু করে পরিবেশ রক্ষা সব কিছুতে বেড়েছে। বাংলাদেশের কথাটা আপনি বলছিলেন যে আমাদের এখানে একটা পরিবর্তন দরকার। কি জায়গায় আমরা এই পরিবর্তনটা আনতে পারি যাতে বিজ্ঞানের এই সুফলটা আমাদের দেশ এবং জাতি পায়? আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কম্পিউটার সায়েন্স আছে, রাইট? কিন্তু এর আগে আমি বললাম যে এখনকার সায়েন্স বা এখনকার গবেষণা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে চলছে। সো একজন বায়োলজিক্যাল সায়েন্সের একটা স্টুডেন্টকেও কম্পিটিশনাল বায়োলজির নলেজ থাকতে হবে, একটা ফিজিক্সের স্টুডেন্টেরও থাকতে হবে, একটা কেমিস্ট্রির স্টুডেন্টেরও থাকতে হবে, তাই না? সো আমাদেরকে মূল ফোকাস করতে হবে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, স্পেশালি কম্পিটিশনাল বায়োলজির নলেজটাকে স্প্রেড করা, এটাকে কোর্স কারিকুলামে ইনক্লুড করা। আমি যখন আন্ডারগ্রেড করেছিলাম খুলনা ইউনিভার্সিটিতে, তখন আমাদের কম্পিউটার সায়েন্সের একটা কোর্স ছিল। সেই কোর্সটা মেনলি ছিল এক্সেল, ওয়ার্ড বেস কোর্স। কিন্তু কম্পিটিশনাল বায়োলজি যদি আপনি করতে চান, তাহলে অবভিয়াসলি ইউ নিড টু লার্ন আর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা শিখতে হবে, যেটা দিয়ে আপনি অনেক অ্যানালাইসিস করতে পারবেন। আপনাকে লিনাক্স শিখতে হবে। এবং আমাদের আশাবাদী হওয়ার জায়গাটা হচ্ছে আমাদের এই নতুন প্রজন্ম, তারা কিন্তু কম্পিউটার সায়েন্স বা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে খুবই আগ্রহী। শুধু আমাদের একটা প্রপার গাইডলাইন দরকার। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে কম্পিটিশনাল বায়োলজির যে কোনো পার্ট বা যে কোনো অংশকে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, তাহলে অবভিয়াসলি এইটা একটা নেশনের উপর বড় ইম্প্যাক্ট পড়বে। আপনাকে একটা এক্সাম্পল বলি। এ ধরনের যে জিনোম সিকোয়েন্স, যে প্রজেক্টের ডেটা অ্যানালাইসিসগুলো, সাধারণত আমরা স্যাম্পল পাঠিয়ে দিই কোম্পানিতে, তারা সিকোয়েন্স করে দেয়, প্রচুর পরিমাণ ডেটা আমরা অ্যানালাইসিস করি, অথবা কিছু কিছু জায়গা থেকে ইন্ডিয়াতে দেওয়া হয় টাকার বিনিময়ে, কারণ ইন্ডিয়ার শ্রম বাজারটা সস্তা কম্পেয়ার টু ইউএসএ অর ইউকে। এই শ্রম বাজারটা কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা যদি কম্পিটিশনাল বায়োলজি বা কম্পিউটার সায়েন্স এ ধরনের সাবজেক্টের যদি মোর ফোকাস করে, তাহলে কিন্তু এই শ্রম বাজারটা আমাদের কাছে আসবে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার।
এবং আপনাকে থিঙ্ক করতে হবে যে নেক্সট সেঞ্চুরি, এবং এখন আমরা যে কারেন্ট সেঞ্চুরিতে আমরা দাঁড়িয়ে আছি, এই সেঞ্চুরিটা মূলত বায়োটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের সেঞ্চুরি। ঠিক আছে, আমাদের আসলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের সায়েন্স আমরা আগে করতাম, কিন্তু এখন এই ধরনের সায়েন্স চলে আসছে। সো আমাদেরকে এই ধরনের সাবজেক্টগুলোকে ফোকাস করতে হবে। আমরা যদি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার নেশন, আমাদের পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, সেই জায়গাগুলোতে এই সাবজেক্টগুলোকে প্রায়োরিটি বেসে নিয়ে আসতে হবে। ইন অ্যাডিশন, আপনি চিন্তা করেন আমাদের প্রচুর আনএমপ্লয়মেন্ট আছে, ছেলেমেয়েরা হতাশ হয়ে যাচ্ছে, স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আছে, অনেক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আছে, বা আমরা যারা খুলনা ইউনিভার্সিটি বা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, আমাদের যে ছেলেমেয়েগুলো আছে তারা কিন্তু প্রপারলি এমপ্লয়মেন্ট পাচ্ছে না, সুযোগ হচ্ছে না। আমরা যদি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের একটা কোর্স বা একটা ইনস্টিটিউট করি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি একটা করে উইং থাকে, ওকে, একটা স্টুডেন্ট 4 ইয়ার্সের একটা কোর্স করতেছে, একটা সার্টেন টাইম বা একটা সার্টেন ক্রেডিট থাকবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপর, আচ্ছা, রাইট? তাহলে সে কিন্তু নতুন নতুন আইডিয়া, তার কিন্তু সেই সাবজেক্ট রিলেটেড থাকবে। থিঙ্ক অ্যাবাউট বায়োটেকনোলজি, উই ক্যান ডু লট অফ থিংস হিয়ার ইন বাংলাদেশ, তাই না? আপনি চিন্তা করেন বাংলাদেশের যে ভ্যাকসিনগুলো, স্পেশালি লাইভ স্টক ভ্যাকসিনগুলো আছে, আমরা কিন্তু বাইরে থেকে নিয়ে আসতেছি। আমাদের প্রচুর পরিমাণে অর্থ বাইরে চলে যাচ্ছে। আমাদের ইভেন মাঝে মাঝে খাদ্যশস্য বাইরে থেকে নিয়ে আসতে হয়, তাই না? আমাদের প্রচুর পরিমাণ অর্থ চলে যাচ্ছে। হোয়াই? উই ক্যান ডু ডিফারেন্ট থিংস। আমরা কিন্তু ভ্যাকসিন বাংলাদেশেই তৈরি করতে পারি, রাইট? বাট ইউ নিড টু হ্যাভ এ ট্রেনিং অন দিস টাইপ অফ থিংস, রাইট? অন দিস টাইপ অফ রিসার্চ। এটা যে লং ট্রেনিং লাগবে তাও না। থিওরিটিক্যাল নলেজ আপনার একটা থাকতে হবে, এবং ইন অ্যাডিশন একটা টেকনিক্যাল নলেজ থাকতে হবে। সো এই ধরনের জায়গাগুলোকে আমাদের ফোকাস করতে হবে। তাহলে আমাদের যে আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা অবভিয়াসলি মিটিগেট করতে পারবো, সমাধান করতে পারবো। আরেকটা হচ্ছে, আপনি যদি ইউএসের স্টেট ইউনিভার্সিটিগুলোর কথা চিন্তা করেন, স্পেশালি টপ ইউনিভার্সিটির একটা ডিফারেন্ট ইকোসিস্টেম কাজ করে।